This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। নমস্কার, রাত ৮টা বাজে, মানে আপনার সামনে ছোটকাটা আপনার কথা বলতে। তবে আজ ভালো খবর, আনন্দের খবর দিয়ে শুরু করব। আজ বাঙালির আনন্দের দিন বলতেই পারেন। অস্কারে ফের বাঙালি, আজ এই প্রশ্নটা খুব বড় করে সামনে এলো। দাঁড়ান, অস্কার এখনো কেউ পাননি, কিন্তু পেতে পারেন এমন সম্ভাবনা তৈরি হয়েছে। দুজন বাঙালির সৃষ্টি অস্কারের প্রাথমিক ঝাড়াই বাছাই পর্বে সসম্মানে উত্তীর্ণ হলো। Certainly this is a very special moment এবং খুবই বড় একটা moment আমার জন্য তো নিশ্চয়ই, কারণ it basically means that one's work is noticed at the Oscars. তার মানে হচ্ছে যে আমাদের কাজটা কিন্তু নোটিসড হচ্ছে। এরপর শুধু মনোনয়নের দৌড়ে প্রবেশের অপেক্ষা। গোটা পৃথিবীর 89টা গানের মধ্যে ব্যান্ড অফ মহারাজা ছবির পণ্ডিত বিক্রম ঘোষের পরিচালনায় তৈরি গান ইশকওয়ালা ডাকুর আবহ সঙ্গীত এবং জনপ্রিয় গায়িকা ইমনের গাওয়া ইতি মা গানটি নমিনেশনের দৌড়ে এগোচ্ছে। ইতি মা বলে একটি গান আমি এই ছায়াছবির জন্য গেয়েছিলাম এবং আজকে সকালে আমি জানতে পারি যে অস্কার নমিনেশনের টপ 79 সংসের মধ্যে আমাদের এই গানটি রয়েছে। ফের অস্কারে বাঙালির আশার আলো। অভিনন্দন দুজনকেই, শুভেচ্ছা মদন মিত্রকেও। আজ আবার তার জন্মদিন, তাই ভক্তকুল 100 লিটার দুধ ঢেলে মদন মিত্রের ছবিতে স্নান করাচ্ছে। ছবিটা দেখুন। আসলে পাপ ধোয়ার চেষ্টা করছে মদন দা। দুধ ওর মনে মাথায় ঢুকেছে কি দুধ দিয়ে স্নান করলে পাপ ধোয়া যাবে। এই যুগেও সিরাজউদ্দৌলা মতন উনি কাজ করে যাচ্ছেন। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। মনে আছে গণেশের মূর্তিতে দুধ স্নানের বিতর্ক? এবার কি বলবেন? সত্যি বঙ্গদেশ রঙে ভরা। বাঙালি আর তার বিনোদন, নাথিং ক্যান বিট বেঙ্গল পলিটিক্স, এটুকু বলতে পারি। এর থেকে বড় বিনোদন আর কি আছে? বঙ্গের রাজনীতি। এই বাংলায় মাথায় ছাদ না থাকলে সরকারকে বাড়ি দিতে হয়, যাতে মাথা গোঁজার ঠাঁই হয় মানুষের। বাচ্চাদের পুষ্টি দিতে মিড ডে মিলের টাকা যা দেওয়া হয় কুলোয় না, আর 100 লিটার দুধ এভাবে নষ্ট হয়। আমাদের নেতারা নিজেরা লড়াই করে বেড়ান, ময়দানের লড়াই আবার ঘরেরও লড়াই। আসুন সেসবই দেখি, কারণ রঙে ভরা বঙ্গ রাজনীতি। ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল, তাতে মুশকিল আবার কি? ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা প্যাকপ্যাকে হাঁস। এ তো হামেশাই হচ্ছে। এই তো গেল সুকুমার রায়ের হজবরলর কথা। কিন্তু গরম যদি নরম হয়ে যায়, কিংবা বাঘ যদি বেড়াল। আমি বিগত কয়েকদিন যে ধরনের কথা বাইরে বলেছিলাম, সেটা আমার অনেকটাই ভুল হয়েছে। সেটা আমার সহজের উত্তরে আমি সেটা স্বীকার করেছি যে ইচ্ছা
ইচ্ছাকৃত এটা করা হয়নি, অনিচ্ছাকৃত। এই ভুলের জন্য আমি অ্যাপোলজিও চেয়ে নিয়েছি। একেই বোধহয় বলে ভূতের মুখে রাম নাম। মুর্শিদাবাদের ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির দলকে টানা আক্রমণ করেছেন। তার মুখে ছিল একটাই নাম, অভিষেক, অভিষেক এবং অভিষেক। এমন ঘটনা ঘটলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবি রাখতে হবে। এক শ্রেণীর লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাত দিন কানের কাছে বলছে যে এই করেন না, এই করো না, এই করো না দিদি, এই করো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ কোণঠাসা করবে, কোণঠাসা করার চেষ্টা করবে, আর সেটাকে আমরা মেনে নেব। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখ। বেশ কয়েকদিন অপেক্ষার পর তৃণমূলের সদ্য গঠিত শৃঙ্খলা রক্ষা কমিটি হুমায়ুনকে শোকজ করে। কয়েকদিন যে ধরনের কথা বাইরে বলেছিলাম সেটা আমার অনেকটাই ভুল হয়েছে, সেটা আমার শোকজের উত্তর আমি সেটা স্বীকার করেছি। হুমায়ুন বলছেন পাল্টি খেয়ে তিনি ভুলের কথা শোকজের উত্তরে স্বীকার করেছেন। আসুন শুনে নি শোকজের উত্তর যেদিন দিলেন, দিয়েই কি বললেন হুমায়ুন। কবির কখন কি করতে হয়, কোন বলে কিভাবে ছক্কা মারতে হয় না কোন বল ডিফেন্স করতে হয়, সময় আসলে সেটা করে দেখাবো। মুর্শিদাবাদের গ্রামীণ এলাকার কৃষক পরিবারের ছেলে, তারা কোনো কথা বললে তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি কমিটির অ্যাকশন হবে। আর যারা বিশেষ করে ভবানীপুর কেন্দ্রের এলাকায় বসবাস করে, কলকাতা কেন্দ্রিক যারা থাকে, তাদের ক্ষেত্রে নিয়ম এক হবে। এর বিচারের ভার আম জনতার কাছে নিয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেপুটি চিফ মিনিস্টার হওয়ার দাবি এখনো থাকবে আপনার? আমি এই মুহূর্তে আর ওটার পুনরাবৃত্তি করব না। আমাদের দাবিটা এরপরে মুর্শিদাবাদ জেলা থেকে সেটা আগামী দিনে তুলে আনবো সময় মতো 2026 ইলেকশনের টাইমে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি চিফ মিনিস্টার করা হোক, এই দাবি শুধু তার থাকবে না, মুর্শিদাবাদের প্রতিটি বিধায়কের গলায় থাকবে, প্রতিটি মানুষের গলায় থাকবে। শোকজের জবাব দেওয়ার পরেও রীতিমতো তেজের সঙ্গে উত্তর দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এগুলো ব্যক্তিগত বিষয়, এগুলো বলা ঠিক নয়, এগুলো যেই বলে থাকুক দলে আলোচনা করা উচিত। এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আপনি বলুন তো কি এমন হলো যে অভিষেকের হয়ে গলা ফাটানো হুমায়ুন কবিরের বেলুনের সব হাওয়া বেরিয়ে গেল? গতকাল সব বিধায়ককে নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে স্পষ্ট বুঝিয়েছেন দলে তিনি সব, দলে তিনি বস, তিনি দলের চেয়ারপারসন। আপনি যে এতদিন ধরে তৃণমূল করছেন, আপনি কখনো এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছেন যে আমি চেয়ারপারসন? এটা সম্পূর্ণ দিদি নিজস্ব ব্যাপার, ইচ্ছায় আমরা কি করি মানে না। আরেকটা বলছি, সেটা হচ্ছে যে দলের মধ্যে কি কোথাও একটা কোনো সমস্যা তৈরি হচ্ছিল? মানে আপনারা কেউ কি অন্যদিকে চলো, মানে যে কারণে মুখ্যমন্ত্রীকে এইভাবে বলতে হলো যে তিনি চেয়ারপারসন বা ইত্যাদি, মানে দলের মধ্যে কোনো বিধায়করা কিন্তু কি একটু অন্যরকম ভাবনা চিন্তা করছিলেন? কে কী করছে না জানি না, আমি যেটুকু জানি যে দলের মধ্যে কোনো রকম সমস্যা নেই। তৃণমূল কংগ্রেস ইউনাইটেড। তৃণমূল কংগ্রেস ইউনাইটেড। তাহলে প্রশ্নের মুখে পড়ে চলে যাওয়ার চেষ্টা কেন করছিলেন অভিষেক ঘনিষ্ঠ এমএলএ শওকত মোল্লা? আমি ওর মধ্যে ঢুকবো না, এটা গৃহযুদ্ধ একটা চলছে। আই নো এভরিথিং, আমি সমস্ত জানি। এটা একটা পারিবারিক পার্টি, কোম্পানির মতো চালায়, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আমার থেকে তো আর আপনি বেশি জানেন না। 21 বছর সঙ্গে ছিলাম, 4 বছর মন্ত্রিত্ব করেছি। আপনাদের যে কোনো লোকের থেকে আমার অভিজ্ঞতা এতে বেশি। 21 বছর তৃণমূলে ছিলেন, সত্যি আজকের বিরোধী দলনেতার চেয়ে বেশি তৃণমূল সম্পর্কে জানা কি সম্ভব? তবে খালি চোখে যা দেখতে পাচ্ছি তাতে মোটেই মনে হচ্ছে না তৃণমূল সুখী সংসার।
কালীঘাটে দলের কর্মসমিতির বৈঠকে একাধিক শৃঙ্খলা রক্ষা কমিটি এবং মুখপাত্রদের নাম ঠিক করে দেন মমতা। মুখপাত্রদের তালিকায় কোনো অভিষেক ঘনিষ্ঠের নাম নেই, উল্টে অভিষেক কি করে দেওয়া হলো জাতীয় মুখপাত্র। কিন্তু দলের রদবদল নিয়ে কোনো কথা হলো না। আমার কর্তব্য আমি করেছি, আমি বারবার বলছি দলের সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। এবার তিনি কবে করবেন তিনি জানেন। আমার কাজ, আমি যেটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলাম, এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি। একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, 3 মাসের মধ্যে। যে আমার কর্তব্য, আমার সাংগঠনিকভাবে আমার যতটুকু এবং রেজাল্ট দেখে আমি সেভাবে প্রস্তাব রেখেছি। তারপর করবে কি না করবে সেটা দল ঠিক করবে, আর কবে করবে সেও দল ঠিক করবে। অভিষেককে এমন খোলামেলা কথা বলতে শোনা যায় না, এখন যাচ্ছে। জাতীয় কর্মসমিতির বৈঠকের পরদিনই তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে অভিষেক নেতার ভূমিকাতেই তার মতামত জানিয়েছিলেন। তারপরেই মমতার গলায় শোনা যায় তিনি চেয়ারপারসন। পার্লামেন্টে যা স্ট্যান্ড নেয় সেটা আমাদের ইন্ডিভিজুয়াল কারো ব্যাটার নয়। এই ম্যাটারটা নিয়ে স্ট্যান্ড নেবে তৃণমূল কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান আমি, লোকসভা এবং রাজ্যসভায়। কিন্তু লোকসভায় আমাদের লিডার আছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, চিফ হুইপ আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং রাজ্যসভায় আমাদের লিডার আছে ডেরেক ওব্রায়েন, ডেপুটি লিডার আছে সাগরিকা, এবং চিফ হুইপ আছে সম্ভবত নাদিম। সুতরাং তারা সিদ্ধান্ত নেবেন, তারা আমাকে জিজ্ঞেস করলে আমার ওপিনিয়ন আমি দেবো। চ্যালেঞ্জ ছুঁড়েও দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, দল যদি মনে করেছে, দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে, পার্লামেন্টের একটা আলাদা কমিটি তৈরি করেছে, পরিষদীয় দলে বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে, যাদের যোগ্য মনে করেছে তাদের জায়গা দিয়েছে। তারা কতটা যোগ্য, কতটা দক্ষ আগামী দিনে তাদেরকে প্রমাণ করতে হবে। আমি যখন যে দায়িত্ব পেয়েছি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, সম্মুখ সমরে লড়াই করেছি। দল যাদেরকে দায়িত্ব দিয়েছে আমি মনে করি দলের সিদ্ধান্ত শিরোধার্য। তারা কতটা দক্ষ, তারা কতটা পটু, তারা কতটা পরীক্ষিত, প্রমাণ তাদের করতে হবে। নেত্রী যাদের দায়িত্ব দিয়েছে তাদের প্রমাণ করতে হবে। আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল আমিও প্রমাণ করেছিলাম। কার্যত ওল্ড ব্রিগেডকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নবীন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমতলায় ডাক্তারদের সঙ্গে আলাপচারিতায় অভিষেক কার্যত রাজ্যের স্বাস্থ্যে একটা সমান্তরাল মডেল তুলে ধরার ইঙ্গিত স্পষ্ট করেছেন। দেখুন, বাংলার রাজনীতিতে যদি ইট আসে পাটকেলটিও থাকে। মনে আছে উপনির্বাচনে 6 ছক্কা হাঁকানোর পরই আচমকা পিকের কথা টেনে এনেছিলেন ববি হাকিম। আর কিছু হবে না, প্রশান্ত কিশোর ইলেকশন করে না, ইলেকশন হয় মমতা ব্যানার্জির মুখ, মমতা ব্যানার্জির প্রতি মানুষের বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের কাজ, তৃণমূল কংগ্রেসের অর্গানাইজেশন। এটা হচ্ছে মূল আমাদের, যেটা আমাদের সাকসেস, সেটা এটাই। চমকে যাওয়ারই কথা, 2019 থেকে প্রশান্ত কিশোরের আইপ্যাক তৃণমূলের সঙ্গে কাজ করছে। পিকে চলে গেলেও আইপ্যাক আছে। গত লোকসভা ভোটে জয়ের পর স্বয়ং মমতা ব্যানার্জি আইপ্যাককে ধন্যবাদ জানিয়েছিলেন। I am thanking all the Trinamool grassroots workers, my leaders, my people of my state and India, and the entire team of IPAC team in West Bengal. গতকাল বোঝা গেল ববি হাকিমের কথাটা ছিল মুখরা। এমএলএদের সঙ্গে মিটিংয়ে তৃণমূলের চেয়ারপারসন বলে দিলেন, ওসব প্যাক মানি না, এলাকা ভিত্তিক অনেক ভুল তথ্য আসছে, আমি যে তথ্য পাবো সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। শুধুমাত্র এই ভোটকুশলী সংস্থাকে নস্যাৎ করলেন না, আসলে দলের সেকেন্ড ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা যে দলীয় অনুশাসন তাকেও কোথাও নস্যাৎ করলেন মমতা, এবং দলের বিধায়কদের কাছে সেই বার্তাটা স্পষ্ট করলেন। কিন্তু এই যে কালকে আইপ্যাক নিয়ে উনি বললেন, ব্যাক এরা কারা আছে আমি কিছু জানি না, সরাসরি রিপোর্ট করুন। দেখুন, তিনি আমাদের হায়ার অথরিটি, তিনি নিজস্ব কী বলবেন আর কী বলবেন না এটা তো অ্যাডভাইস করার মতো ক্ষমতা আমাদের নেই। সমীক্ষক সংস্থার কাছে মুখ খুলতেও বারণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একটা কথা স্পষ্ট করে দিলেন, 2026-এর আগে ছাত্র, যুব এবং দলের সংগঠন তার সমস্তটারই শেষ কথা তিনি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলেছেন, তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করতে পারি না। ওটা পারিবারিক পার্টি এবং একটা কোম্পানির মালিক ঠিক করবে তার কর্মচারীদেরকে কিভাবে। পিসি ভাইপোর কথা না, হাল হিসেবে তৃণমূলের হালটাই খারাপ। মুসল পর্ব চলছে এখন, কে কখন কোথায় আছে। আর অভিষেক পন্থী হয়ে না মানে উনি কি আসলে বিজেপি পন্থী হওয়ার ক্ষেত্রে যেন অভিষেক মারফত না হয়, ওনার মারফত হয়, এই কথাটা বলতে চাইলেন। ওই যে শুরুতেই বলেছিলাম, নেতারা ময়দানে লড়েন, রাজনীতির ময়দানে। এখন বাংলায় নেতারা ঘরেই লড়ছেন, আর সে লড়াই দেখার মতো পর্ব। এই ফাটল যা পরিবার থেকে রাজনীতির ময়দানে আসছে, তারও অন্যান্য ক্ষেত্রতেও কিন্তু ঢুকছে। কাজেই তো মুক্তি। সেই মুক্তির কথাই বলেছিলেন ধনঞ্জয়। ওই যে গল্প হলেও সত্যির নায়ক রবি ঘোষ। কাল 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, আর সেখানেই উদ্বোধনী ছবি তপন সিনহার গল্প হলেও সত্যি। কাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের আগে আজ আবার সাংবাদিক বৈঠক করলেন পরিচালকরা। সেখানেও পরমব্রত চ্যাটার্জির মুখে আর এক সত্যি। ঘুরিয়ে বললে গল্প হলেও সেটাই নাকি সত্যি। ফেডারেশনের যে ধরনের বেআইনি বা আইন বহির্ভূত যে কার্যকলাপ যেগুলো তারা আমাদের উপরে আরোপ করছেন হঠাৎ করে, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। যে তিনজন অত্যন্ত সম্মানীয় মানুষ, আমাদের কলিগ, তারা স্বতঃপ্রণোদিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে একটি কমিটি তৈরি করার প্রস্তাব করেছিলেন। আমরা তখনই তাদের বলেছিলাম যে খুব ভালো কথা এটা আপনারা করলেন, কিন্তু এটা যে করলেন এটা কিন্তু আমরা ফল দেখতে চাই একটা। এ হলো বিনোদন দুনিয়ার ফাটল। শুরুতেই বললাম, বাঙালি এবং বিনোদন দেখবেন আজ, পরম ফল দেখতে চান। কিসের ফল মনে নেই? টলিপাড়ায় ফেডারেশন বনাম পরিচালক সংঘাত। জুলাই মাসেই তো সংঘাত দেখেছে বাংলা। সেদিন ফেডারেশনের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে কাজ বন্ধ রেখেছিলেন পরিচালকরা। তারপর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ। নবান্নে গিয়ে বৈঠক করেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব এবং পরিচালক গৌতম ঘোষ। তারপরেই তো ঠিক হলো, তৈরি হবে কমিটি। নভেম্বরের মধ্যে রিপোর্ট দেবে সেই কমিটি। আজ সাংবাদিক বৈঠকে পরিচালকদের মুখে সেই কমিটি। সেদিনও শুরুটা হয়েছিল এক পরিচালককে নিয়ে। দেখুন, শুরুটা হয়েছিল জুলাই মাসে। সেদিন অভিযোগ ওঠে, কাউকে না জানিয়ে নিয়ম ভেঙে বাংলাদেশে লুকিয়ে শুটিং করেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। সেই ঘটনায় রাহুলকে ব্যান করে চলচ্চিত্র ফেডারেশন। সেই শুরু। ফেডারেশনের কথায় সেটা নাকি গুপি শুটিং, অতএব বয়কট রাহুল। তো এবার এই গুপি শব্দটা আমার মনে হয় অ্যাভয়েড করেছে। আমরা তো বলছি না ফেডারেশন হাল্লা, কাজে আমাদের গুপি বলার কোনো কারণ। এই গুপি শুট শব্দটা কিন্তু সম্পূর্ণ একটি আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক একটি শব্দ। গুপি শুট বলে কিছু হতে পারে না। পরে আমরা দেখি যে কোনো বিষয়ই কিন্তু ও কোনো বেআইনি কাজ করেনি, তার কারণ সব পেমেন্ট এখানে হয়ে গিয়েছিল। সো আমাদের এখানে সব ডিরেক্টর একটা কথাই বলছে, যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে? ফেডারেশন বনাম ডিরেক্টরস গিল্ড সংঘাত তখন চলছে। সংঘাত মেটাতে আসরে নামতে হয় মুখ্যমন্ত্রীকেই। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন দেব, প্রসেনজিৎ, গৌতম ঘোষ। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর পোস্ট, লিখলেন দেখা হলো, কথা হলো, ভালো লাগলো। তাহলে জট কাটলো মুখ্যমন্ত্রীর বৈঠকে? সেদিন সন্ধে টেকনিশিয়ান স্টুডিওয় বৈঠকে বসেন পরিচালকরা। বৈঠকের শেষেই ঘোষণা, পরদিন থেকেই ফের শুরু শুটিং। যারা সবাই বলছে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি যদি হস্তক্ষেপ না করতেন ঠিক সময়, তাহলে হয়তো এই বনটা হয়তো আরো কিছুদিন হয়তো টানতো। এইটুকু স্টেপ আমরা নেব, এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা ডিরেক্টর হতে পারে, অ্যাক্টর্স হতে পারে, আমরা নেব আমাদের ইন্ডাস্ট্রিটাকে বড় করার জন্য। আসলে কি রাহুল এমনি ওর কাজ থেমে গেছে, থেমে যাওয়ার পরে এই অবস্থা কি জানেন আপনারা? ও গুছিয়ে টুচিয়ে নিয়ে পরের সপ্তাহে কাজ শুরু করবে, আর বাকি যাবতীয় শুটিং আমাদের শুরু হয়ে যাবে কাল থেকে। ধন্যবাদ জানাবো ফেডারেশনকেও,
তাদের সঙ্গে আজকে দুপুরবেলা দিদি কথা বলেছেন, আমাদের সামনেই কথা বলেছেন এবং তারাও কোথাও যেন রাজি হয়েছে। তো ধন্যবাদ। তাহলে সংঘাত ক্লোজ চ্যাপ্টার? মুখ্যমন্ত্রীর নির্দেশ বলে কথা মিটমাট করা ছাড়া আর কোনো পথ কি খোলা ছিল ফেডারেশনের কাছে? মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেভাবেই আগামী দিনে ঝাঁপিয়ে পড়ব। আগামীকাল থেকে আমাদের সমস্ত টেকনিশিয়ানরা ফ্লোরে ফ্লোরে কাজ শুরু করবেন এবং আবার এই টলিউড তার পুরনো গতিতে, পুরনো পরিচিতিতে ফিরে আসবে। সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আরও একটি সিদ্ধান্ত হয়, ঠিক হয় শুটিং সংক্রান্ত নিয়ম পর্যালোচনা করার জন্য একটি কমিটি গড়া হবে। নভেম্বরের মধ্যেই রিপোর্ট দেবে সেই কমিটি। সংশোধন প্রয়োজন, তার কারণ যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেগুলো অনেক দিন আগেকার। টেকনোলজি পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছু পাল্টে যায়, ফলে এই সংশোধনটা খুব প্রয়োজন ছিল। সেইগুলো স্ক্রুটিনাইজ হবে প্রফেশনাল লোকের দ্বারা, যারা আইন বোঝেন, যারা এই অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসগুলো বোঝেন, তারা দেখবেন, তারা সেগুলো স্ক্রুটিনাইজ করে আলাদা একটা বডি, তারা সিদ্ধান্ত করে একটা রুল বুক বানিয়ে দেবেন, যেটা নভেম্বরে যেটা সবাই ফলো করবে এবং হ্যাপিলি ফলো করবে। সেদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে একটা কমিটি তৈরির কথা হয়েছিল। কারা থাকবেন এই কমিটিতে? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, পরিচালক গৌতম ঘোষ, রাজ্যের 2 মন্ত্রী অরূপ বিশ্বাস আর ইন্দ্রনীল সেন। 30 নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, কিন্তু কোথায় কি? তাহলে বাস্তবের সত্যিটা গল্প হয়েই রয়ে গেল। আজ সেই প্রশ্নই তুললেন পরম চ্যাটার্জি, কৌশিক গাঙ্গুলিরা। এখানেই শেষ নয়, আর এক কদম এগিয়ে পরিচালকরা বললেন এবার আইনি পদক্ষেপ। এই ফল যদি দেখতে না পাই তাহলে ওনাদের যে প্রমিসটার ভিত্তিতে আমরা আমাদের ওই কর্মবিরতি তুলে নিয়েছিলাম, সেই কর্মবিরতি তুলে নেওয়ার কিন্তু কোনো মানে থাকবে না। এবং সেটার জন্য এরা 3 জন, মূলত যে 3 জন স্বতঃপ্রণোদিতভাবে গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তারাই কিন্তু অ্যাকাউন্টেবল থাকবেন। এটা তাদেরকে আমরা ক্লিয়ারলি বলেছিলাম। বারবার বলার পরেও একটা কমিটি পর্যন্ত গড়ে দেওয়া হয়নি। ফলে প্রশাসনের আদৌ কতটা সদিচ্ছা রয়েছে এই প্রবলেম সলভ করতে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিচালকরা। বিখ্যাত বড় বড় পরিচালকরা তারা পরিস্থিতির চাপে পড়ে 11 দিনে 10 দিনে ছবি করে কলার তুলে বলছেন 11 দিনে নামিয়ে দিয়েছি। নতুন পরিচালক কিছুতেই 5-6 দিনে বেশি পাবে না। আর 5-6 দিনে বানানো একটা ছবি দর্শক টিকিট কেটে 200 টাকা টিকিট কেটে হলে দেখতে আসবে না। আমরা চাই একটা সুস্থ এবং সুষ্ঠু পরিবেশ যেখানে আমরা সবাই মিলে কাজ করতে পারি। সঙ্গে আলোচনা করা হবে। আমরা তো মুখিয়েই ছিলাম, বারবার করে আমরা ইমেলও পাঠিয়েছি, কারোর কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। আমরা 3 মাসের বদলে প্রায় 4 মাস অব্দি অপেক্ষা করেছি, কিন্তু দেখেছি যে কমিটিটি তৈরি হয়নি। তো সেই কারণে আমরা সিসিআই এবং পরবর্তীতে আরো অন্যান্য আদালতের দ্বারস্থ হব। দেওয়ালে পিঠ থেকে যাওয়ার জন্যই তাদের আইনি লড়াইয়ের পথে যেতে বাধ্য হতে হয়েছে। তবে এই সিদ্ধান্তের পরে এই প্রথমবার বাংলা চলচ্চিত্রে ফেডারেশন বনাম পরিচালকদের এই ধরনের আইনি লড়াই সামনে আসবে। এই ট্র্যাপটা তৈরি হয়েছে, এর থেকে কিভাবে বেরোনো হবে, কিভাবে কি জায়গায় দাঁড়াবে। আপনার একটা ছবির বাজেট তৈরি করে দিচ্ছে যে এইটা বাধ্যতামূলক। আপনি যদি বাজেট দেন, আপনাকে তাহলে একটা রিকভারি মডেল দিতে হবে, দুটোর দায়িত্ব নিতে হবে। আপনি খাবার দিচ্ছেন, থালা দেবেন না, এত হতে পারে না। বুঝলেন, এই টলিউড তো বাংলার বিনোদন পাড়া। টলিউডের পাশে তো একটা আস্ত ইন্ডাস্ট্রি শব্দ লেখা থাকে, সেখানেই অবস্থা ফাটল। ফাটলটা ছেড়ে দিলাম, ইন্ডাস্ট্রির কি হবে? এই বাংলা এমনি নাকি ইন্ডাস্ট্রির খরা, তার উপরে এই কমিটিকে ঘিরে এবার আইনি পদক্ষেপ। বাংলার বিনোদন দুনিয়া একসময় গোটা দেশের বিনোদনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেখানে যদি রাজনীতি এমন শাখা প্রশাখা মেলতে থাকে, এই বিনোদনের কি হবে? বাঙালি আর তার বিনোদনের কি হবে? এটাই তো প্রশ্ন। আর এখন বাঙালির বিনোদনেও রাজনীতির প্রবেশ, তাই এখন বিনোদনের মাঠের বেশি দখল নিচ্ছে এ বাংলার রাজনীতি। এখন রাজনীতিতেই সবচেয়ে বড় বিনোদনের রসদ? প্রশ্নটা করতে হচ্ছে, কারণ বাংলার এবং বঙ্গজীবনের রন্ধ্রে রন্ধ্রে রাজনীতি, বাঙালি আর রাজনীতির বিনোদন, এটাই এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। এর থেকে পরিত্রাণ কবে, কিভাবে? বিনোদন শুধু ভোটের ময়দানে নয়, রাজনীতি তার বিনোদন বিস্তার করছে সর্বত্র। এই বিনোদন থেকে মুক্তি পাক বাঙালি, নির্ভেজাল বিনোদন আবার সামনে আসুক।
এর চেয়ে বেশি টোটকাটার কি চাইতে পারে বলুন? ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।